আসসালামু আলাইকুম। আমি ডাক্তার ফ্লোরিডা রহমান, ঢাকা মেডিকেল কলেজের রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলজি এবং ইনফার্টিলিটি বিভাগের সহযোগী অধ্যাপক। দর্শক, আমি সাধারণত বন্ধ্যাত্ব রোগী এবং অনেক দিন ধরে যারা বন্ধ্যাত্ব সমস্যায় ভুগছেন, পুরুষ বন্ধ্যাত্ব, জরায়ুর টিউমার, এন্ডোমেট্রিওসিস, তারপরে টিউবাল ফ্যাক্টর, আইভিএফ, এইসব বিষয় নিয়ে কাজ করি। আর অপারেশনের মধ্যে আমি সব ধরনের অপারেশনে যদিও পারদর্শী, তারপরে ইনফার্টিলিটি বিশেষজ্ঞ হিসাবে আমি ল্যাপারোস্কোপি এবং হিস্টোস্কোপি এগুলা অনেক বেশি করে থাকি। এন্ডোমেট্রিওসিসের ফার্টিলিটি প্রিজার্ভিং সার্জারিগুলোও আমি করে থাকি। অনেকেরই মনে প্রশ্ন থাকে যে আইভিএফ বা টেস্ট টিউব পদ্ধতি এটি আসলে কি। অনেকে ভ্রান্ত ধারণা থাকে যে টেস্ট টিউবের মধ্যেই হয়তো বাচ্চাটা তৈরি হয়, আসলে কিন্তু না। এটি একটি অত্যাধুনিক বন্ধ্যাত্ব রোগের চিকিৎসা পদ্ধতি, যেখানে ভ্রূণটা তৈরি করা হয় মায়ের গর্ভের বাহিরে। এই জন্যই এটাকে আইভিএফ বা টেস্ট টিউব বেবি বলা হয়। আসলে কিন্তু টেস্ট টিউবে করা হয় না, এটা করা হয় মায়ের কাছ থেকে ডিম্বাণু সংগ্রহ করা হয় একটা ছোট্ট অপারেশনের মাধ্যমে, যেটাকে আমরা ওভাম রিট্রাইভাল বলি বা ওসাইট রিট্রাইভাল, সংক্ষেপে এটাকে ওভাম পিকআপও বলা হয়। এই ওসাইট রিট্রাইভাল করার পরে আমরা তার স্বামীর কাছ থেকে বীর্য সংগ্রহ করি এবং সেই বীর্য এবং সেই ওভাম দুইটাকে আমরা অত্যাধুনিক আইভিএফ ল্যাবে নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে রেখে দেই। এই পদ্ধতিতে তখন ফার্টিলাইজেশন হয়। ফার্টিলাইজেশন অনেক সময় পাশাপাশি রাখার ফলেও হয়, যেটাকে কনভেনশনাল আইভিএফ বলা হয়। বা অনেক সময় যদি বীর্য একবারে এতখানি যদি খারাপ থাকে যে সে নিজে ফার্টিলাইজ করতে পারে না, তখন অনেক সময় একটা অত্যাধুনিক পদ্ধতি যেটার নাম ICSI বা ইক্সি, এই পদ্ধতিতে বীর্যকে ইনজেক্ট করে ওই যে ওভাম বা যেই ডিম্বাণু সেটার ভিতরে ইনজেক্ট করে দেওয়া হয়, এটাকে বলা হয় ইক্সি। তখন ফার্টিলাইজেশন হয়। তাহলে এই ফার্টিলাইজেশন হওয়ার পরে আমরা আবার নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে ল্যাবে 3 থেকে 5 দিন রেখে ভ্রূণটা আবার মায়ের গর্ভে স্থাপন করি। যেই স্ত্রী ডিম্ব প্রদান করলেন বা যার কাছ থেকে আমরা নিলাম তারই গর্ভে কিন্তু রাখা হয়, অন্য কারো গর্ভে না। এই পদ্ধতিটাকেই বলা হয় যে আইভিএফ বা টেস্ট টিউব পদ্ধতি। টেস্ট টিউব এখনকার দিনে অত্যন্ত বহুল ব্যবহৃত একটা পদ্ধতি। আমাদের পার্শ্ববর্তী অনেক দেশেই অনেক বেশি টেস্ট টিউবের ব্যবহার হয়। এবং দর্শক, আপনারা শুনে খুবই খুশি হবেন যে ইদানিং আমাদের বাংলাদেশেও অনেক বেশি ডাক্তার, তারা প্রশিক্ষণপ্রাপ্ত এবং শিক্ষিত, তারা এই বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন, যেমন FCPS ডিগ্রি। আমি ঢাকা মেডিকেল কলেজে আমরা যে একটা কোর্স চালাই FCPS ইনফার্টিলিটি, সেখানে প্রায় প্রতি 6 মাস পর পরে 3 জন এই FCPS ডিগ্রিধারী রোগী FCPS ডিগ্রির জন্য স্টুডেন্ট ভর্তি হন। তো আমাদের এই আইভিএফ পদ্ধতিটা বাংলাদেশেও আমার মনে হয় খুব দ্রুতই অনেক বেশি ছড়িয়ে যাবে। এখন আসি আমরা যে এই আইভিএফ পদ্ধতির প্রয়োজন কাদের। সবারই কি আইভিএফ পদ্ধতি লাগবে, নাকি অন্যান্য সাধারণ যে পরীক্ষা নিরীক্ষা বা যেই চিকিৎসা পদ্ধতি আছে সেটার মাধ্যমেও করা সম্ভব? আসলে আইভিএফ এমন একটি জটিল প্রক্রিয়া যা সাধারণত যেই সব চিকিৎসায় সহজেই সন্তান সম্ভাবনা হয়, সেইগুলো যখন ফেল করে তখনই আমরা আইভিএফ এ যাই। তার আগে কিন্তু আইভিএফ এর জন্য কাউকে বলাও হয় না। তারপরেও সঠিক কিছু ইন্ডিকেশন বা কারণ থাকতে হয় কেন আমি আইভিএফ করব। এই কারণগুলোর মধ্যে থাকে পুরুষ ঘটিত কিছু কারণ, নারী ঘটিত কিছু কারণ এবং কিছু উভয়ের কারণ। যেমন পুরুষ ঘটিত কারণ যদি আমি বলতে, তাহলে প্রথমেই বলতে হয় অ্যাজিওস্পার্মিয়া বা পুরুষ বন্ধ্যাত্বের মধ্যে যখন একেবারেই শুক্রাণু পাওয়া যায় না, সেই অবস্থাটাকে বলা হয় অ্যাজিওস্পার্মিয়া। তো অ্যাজিওস্পার্মিয়ার মধ্যে কিছু রোগী আছে যাদের আসলে কোথাও কোনো নালীতে বন্ধ থাকে বা সাধারণ একটা ব্লক, সেই রোগীগুলা এই আইভিএফ পদ্ধতিতে কিন্তু অত্যন্ত বেশি উপকৃত হবেন। যারা সারা জীবন এই বন্ধ্যাত্বের অভিশাপের মতন একটা অভিশাপ বয়ে বেড়াতেন বা সন্তানহীন থাকতেন,
তারা কিন্তু এই সামান্য একটি অপারেশনের মাধ্যমে, যেটাকে আমরা বলি টেজা বা পেজা, সেটা করে এরপর যদি ইক্সি, যেটা আমি আগেই বলেছি ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন, সেই পদ্ধতি ব্যবহার করেন, তাহলে কিন্তু তারা সক্ষম দম্পতি হতে পারবেন এবং এইসব সন্তানের মধ্যে কিন্তু কোনো ডিফেক্ট থাকে না। মানে পরবর্তীতে যে জন্মগত ত্রুটি কিংবা অন্য কোনো বিশেষ শারীরিক সমস্যা সেরকম কিছুই এইসব চিকিৎসার মাধ্যমে যে দম্পতি সন্তান লাভ করেন তাদের মধ্যে থাকে না। তাহলে দেখা যাচ্ছে যে পুরুষ বন্ধ্যাত্বের একটা খুবই জটিল অবস্থা থেকে উত্তরণের উপায় হচ্ছে আইভিএফ বা ইক্সি পদ্ধতি। আর এছাড়াও যাদের অনেক কম বীর্য থাকে পুরুষদের মধ্যে, তাদের কিন্তু আইভিএফ পদ্ধতিতেই অনেক ভালো রেজাল্ট আসে, সাকসেস অনেক বেশি এই দুইটা রোগীদের মধ্যে। আরও কিছু রোগী আছে যারা ইমিউনোলজিক্যাল কারণে তাদের কোনো সমস্যা হয়, যেটা আমরা আইইউআই বা ইন্ট্রাইউটেরাইন ইনসেমিনেশন করে সেটাকে ওভারকাম করতে পারি না, সেই রোগীগুলো কিন্তু আইভিএফ পদ্ধতিতে তারা সাকসেস লাভ করতে পারবে। কিছু রোগী আছে কিছু কিছু অবস্থায়, যেমন হচ্ছে ইরেকটাইল ডিসফাংশন বা ইজাকুলেটরি ডিসফাংশন বা হাইপোস্প্যাডিয়াস, রেট্রোগ্রেড ইনসেমিনেশন অথবা রেট্রোগ্রেড ইজাকুলেশন, আরও অনেক কিছু, সেই জিনিসগুলোতে দেখা গেল আইইউআইতে সাকসেসফুল হলো না, কিন্তু পরবর্তীতে আইভিএফ বা ইক্সি করলে সেই রোগীরা এটা থেকে উপকার লাভ করবেন। আর এরপরে আসি মহিলাদের কারণগুলিতে। মহিলাদের কারণের মধ্যে প্রথমেই বলা যায় যে টিউবাল ফ্যাক্টর বা টিউবের সমস্যা, যদি কোনো কারণে দুইটা ফ্যালোপিয়ান টিউবই বন্ধ থাকে বা হাইড্রোসালপিনস, ফ্যালোপিয়ান টিউবে ইনফেকশন হয়ে পানি জমে এটা নষ্ট, ড্যামেজ হয়ে গেছে, কিছু ইনফেকশন এটা হতে পারে, যেমন ক্ল্যামাইডিয়া ইনফেকশন বা গনোরিয়া ইনফেকশন বা কোনো পেলভিক ইনফেকশন, তখন কিন্তু টিউব ড্যামেজ থাকে, তখন আইভিএফ পদ্ধতি ছাড়া আর কোনো উপায় থাকে না। আর এছাড়াও যদি দেখা যায় যে কোনো মহিলার সিভিয়ার এন্ডোমেট্রিওসিস স্টেজ 3, স্টেজ 4, তখন তার কিন্তু ভিতরে এতখানি পরিবর্তন হয়, ওভারি এবং জরায়ুর টিউবের কোনো রিলেশনশিপ ঠিক থাকে না, বা ভিতরের ফ্যাক্টরগুলা সবসময় একটা শত্রু ভাবাপন্ন পরিবেশ থাকে, যার ফলে তখন আইভিএফ করতে হয়। আর আইভিএফই তাদের হচ্ছে গাইডলাইন অনুযায়ী, এসে গাইডলাইন অনুযায়ী গ্রেড 3, গ্রেড 4 এর এন্ডোমেট্রিওসিস আইভিএফই ট্রিটমেন্ট। আর স্টেজ 1, স্টেজ 2-তে যদি থাকে তখন আমরা আইইউআইও করতে পারি। আর এছাড়া আপনার কিছু ফ্যাক্টর, যেমন পলিসিস্টিক ওভারি, রোগীরা অনেক ধরনের চেষ্টা করেছে, ইভেন ল্যাপারোস্কোপিও ফেল হয়েছে, ওভুলেশন ইন্ডাকশন অনেক মাস পেয়েছে, আইইউআইও করেছে, সেটাতেও কাজ হয় নাই, একসাথে অনেক ডিম বড় হয়ে যায় বা ডিম বড় হয় না, ওভারিয়ান হাইপার স্টিমুলেশনের মতন একটা ফিচার আসে। সেই সব রোগীরাও আইভিএফ করলে আমরা কন্ট্রোলভাবে এই রোগীদেরকে সফলতা দিতে পারি। আর তাছাড়া কিছু কারণ আছে, যেমন যদি কোনো কারণে ডিম্বাণুর রিজার্ভ কমে যায় বা ডিম্বাণুর স্বল্পতা থাকে খুব বেশি, তখন আইভিএফ পদ্ধতিতেই চেষ্টা করে তার সন্তান লাভ করতে পারেন।